আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 210তম পর্ব। 210তম পর্ব। আজকের পর্বে আমরা ভ্যাট বিধিমালার বিধি 31, 32, 33, বিধি 31, 32, 33 এই তিনটি বিধি আজকের এই পর্বে আমরা আলোচনা করব। আমরা এখন পঞ্চম অধ্যায়ে আছি। পঞ্চম অধ্যায় ধারা শেষ করে আমরা বিধি আলোচনা করছি। তো আজকে এই বিধি 31, 32, 33 এই তিনটে বিধি আলোচনা করব। পঞ্চম অধ্যায়ে আমরা মূলত সমন্বয় নিয়ে আমরা আলোচনা করলাম। সমন্বয় এবং সমন্বয় নিয়ে আমরা অনেক কথা বলেছি। এই তিনটে বিধিতেও আমরা তিনটি সমন্বয় দেখব। বিধি 31, বিধি 31, বিধি 31-এর শিরোনাম হলো নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে উপকরণ কর ও মূসক সমন্বয়। নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে উপকরণ কর ও মূসক সমন্বয়। আমরা এই চ্যাপ্টারে তো মূলত সমন্বয় আলোচনা করলাম। এখন আমরা অনেকগুলো সমন্বয়ের এক্সাম্পল দেখতেছি। তো এখানে আমরা যেটা 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 দেখলাম শিরোনাম নিবন্ধিত হওয়ার ক্ষেত্রে উপকরণ কর ও মূসক সমন্বয়। এইখানে যেটা বলা আছে, এখানে বেসিক যেটা বলা আছে সেটা হলো যে ধরুন একটা প্রতিষ্ঠান টার্নওভার করের আওতায় তালিকাভুক্ত ছিল। তো আজ থেকে তাকে নিবন্ধন দেওয়া হয়েছে, আজ থেকে তাকে ভ্যাটের আওতায় নিবন্ধন দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে সমন্বয় কী হবে সেটা এখানে বলা আছে। যদিও এ ধরনের কাজ খুব একটা হয় না। খুব একটা হয় না বলতে হয় না বললেই চলে। আমি আপনাকে বলতে পারি এ পর্যন্ত আমি আজ পর্যন্ত দেখি নাই যে টার্নওভার করের আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় এসেছে। বর্তমানে টার্নওভার করের আওতায় খুব বেশি প্রতিষ্ঠান নেই। বর্তমানে ভ্যাটের আওতায় নিবন্ধন আছে প্রায় 8.5 লক্ষ। টার্নওভার করে তালিকাভুক্ত আছে প্রায় 2,000 মতো, মাত্র 2,000। এবং এর ভিতরে টার্নওভার কর প্রদান করে খুব কম সংখ্যক প্রতিষ্ঠান এবং টার্নওভার করের আদায় হয় খুবই কম, একেবারেই সামান্য 1 কোটি টাকার মতো, যেটা একেবারে নাই বললেই চলে। যা হোক আর কি। তো এখানে যে সমন্বয়টার কথা বলা হয়েছে সেটা আসলে প্র্যাকটিক্যালি এটার অস্তিত্ব নেই। তো তারপরেও খুব সংক্ষেপে একটু আলোচনা করি। সেটা হলো এখানে বলা আছে যে কোনো প্রতিষ্ঠান টার্নওভার করের আওতায় তালিকাভুক্ত ছিল, আজ থেকে তাকে নিবন্ধিত করা হয়েছে, তাহলে আজ থেকে এই প্রতিষ্ঠানকে ভ্যাট চালান ইস্যু করতে হবে। ধরেন যদি 15% ভ্যাট চালান ইস্যু করে তাহলে রেয়াত পাবে। তো আজ থেকে রেয়াত পাবে, আজ থেকে যে পণ্য বিক্রি করবে সে পণ্যের উপরে রেয়াত পাবে, কিন্তু এই পণ্যের বিপরীতে উপকরণের উপরে তো সে কোনো রেয়াত গ্রহণ করেনি। তো তাহলে এখন তো রেয়াত গ্রহণ করতে হবে, না হলে এখন সে 15% ভ্যাট দিলে তো রেয়াত গ্রহণ না করলে তো তার লস হয়ে যাবে। তো তাহলে এই কারণে এখানে বলা আছে যে গত 3 মাসের তার যে ক্রয় বা আমদানি, এই গত 3 মাসের ক্রয় বা আমদানির উপরে যে ভ্যাট পরিশোধ করা আছে সেই ভ্যাট তিনি এখন হ্রাসকারী সমন্বয় করে নেবেন। তো প্রিয় দর্শক, আশা করি এই সমন্বয়টা আপনারা বুঝতে পেরেছেন। এই সমন্বয়টা হলো কোনো টার্নওভার করের আওতায় তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠান যদি ভ্যাটের আওতায় নিবন্ধিত হয়, তাহলে নিবন্ধিত হওয়ার আগের 3 মাসে তিনি যে পারচেজ এবং আমদানি করেছেন সেই পারচেজ এবং আমদানির বিপরীতে যে ভ্যাট পরিশোধ করা আছে সেই ভ্যাট তিনি হ্রাসকারী সমন্বয় করে নেবেন। এইটা হলো এই 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 বিধির বক্তব্য। তো আমি আগেই বলেছি যে এরকম সমন্বয় হয় না, এরকম সমন্বয় হওয়ার তেমন কোনো এক্সাম্পল পাওয়া যায় না, এরকম কাজ আমাদের অর্থনীতিতে হয় না। এই গেল বিধি 31। এবার বিধি 32-এ আসি। বিধি 32 হলো নিবন্ধন বাতিলের পরিপ্রেক্ষিতে সমন্বয়। নিবন্ধন বাতিল হলে সমন্বয় করা। এরকম কাজ সামান্য হয়। নিবন্ধন বাতিল ফরমালি হয় না বললেই চলে। খুব কম নিবন্ধন বাতিল হয়। এই যে আমাদের বর্তমান যে 8.5 লক্ষ নিবন্ধন আছে, এর একটা বড় অংশ রিটার্ন সাবমিট করে না। এর আবার একটা অংশের অস্তিত্ব নেই। তো অস্তিত্ব নেই যারা
তারা কিন্তু নিবন্ধন বাতিল করেনি, তারা এখান থেকে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে, শিফট হয়ে গেছে, আগে নিবন্ধন বাতিল না করেই চলে গেছে, এরকম হয় আর কি। তো সাধারণত আমাদের আমাদের ভ্যাট ম্যানেজমেন্টে দেখা যায় যে নিবন্ধন বাতিল খুব কম হয়। কিছু খুব কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান যারা, তারা নিবন্ধন বাতিল করে বা করার চেষ্টা করে। নিবন্ধন বাতিল করা আমাদের একটু জটিলও, বেশ কিছু ডকুমেন্টেশন সাবমিট করতে হয়, আরও কিছু ফর্মালিটিস আছে। তো এগুলোর ভিতরে অনেকে যেতে চায় না, তার কোনো দায় দেনা আছে কিনা, দায় দেনা ভবিষ্যতে সৃষ্টি হবে কিনা, এইসব বিষয় দেখা হয়। তো যার ফলে এই ঝামেলায় মানুষ যেতে চায় না। তো বেসিক কথা হলো নিবন্ধন বাতিল খুব কম হয়। তো নিবন্ধন বাতিলের প্রেক্ষিতে সমন্বয় এখানে বলা আছে, সেটা হলো ধরুন আজকে কোনো একটা প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হয়েছে আজকের তারিখে। তো আজকের তারিখে যদি তার নিবন্ধন বাতিল করা হয়, তাহলে আজ থেকে তার সমস্ত কার্যক্রম বন্ধ। আজ থেকে আর সে কোনো ভ্যাট চালানপত্র ইস্যু করতে পারবে না, কোনো বিক্রি করতে পারবে না। কিন্তু আজকে তার যে উপকরণ মজুদ আছে এই মুহূর্তে, তো সেই উপকরণের উপরে তার রেয়াত নেওয়া আছে। তো এই রেয়াত কী হবে? এই রেয়াত তো সরকারকে ফেরত দিতে হবে। তো এই নিবন্ধন বাতিলের ফলে যে সর্বশেষ যে চূড়ান্ত দাখিলপত্র দাখিল করতে হয়, সেই দাখিলপত্রে এই যে আগে যে রেয়াত নেওয়া আছে সেই রেয়াতগুলো এখন বৃদ্ধিকারের সমন্বয় করে দিতে হবে। এই হলো এই বিধি ৩২-এর মূল কথা। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বিধি ৩২-এর মূল কথাটা আপনারা বুঝতে পেরেছেন। বিধি ৩২-এর মূল কথা হলো, যখন নিবন্ধন ফরমালি বাতিল করা হবে, ওই বাতিল করার দিনে তার কাছে যে উপকরণ মজুদ আছে, সেই উপকরণের বিপরীতে এর আগে যে রেয়াত নেওয়া আছে, সে রেয়াত এখন চূড়ান্ত দাখিলপত্রে বৃদ্ধিকারী সমন্বয় করে দিতে হবে। এই হলো এই বিধি ৩২-এর বিধান। যদিও আমি বলেছি যে ফরমালি নিবন্ধন বাতিল আমাদের ভ্যাট ম্যানেজমেন্টে কম হয়, সাধারণত যারা ব্যবসা ক্লোজ করে দেয়, তারা ব্যবসা ক্লোজ করে দিয়ে চলে যায়, তারা সাধারণত এই ফরমাল নিবন্ধন বাতিলের মধ্যে যায় না। তাই এই বিধানের যে প্রয়োগ, সেটা খুব একটা বেশি প্রয়োগ নেই, সামান্য অল্প বিস্তর প্রয়োগ আছে। বিধি ৩৩, আমরা আজকের এই পর্বে আমরা 3টে বিধি আলোচনা করব, ৩১, ৩২, ৩৩। তো আমরা এখন ৩৩ আলোচনা করব। ৩৩ হলো, এটা আর একটা সমন্বয়। আমরা এখানে প্রত্যেকটা বিধিতে একটা সমন্বয় আমরা আলোচনা করছি। বিধি ৩৩ হলো পুনর্বিক্রয়ের জন্য কৃত সেকেন্ড হ্যান্ড পণ্যের ক্ষেত্রে সমন্বয়। সেকেন্ড হ্যান্ড পণ্যের ক্ষেত্রে সমন্বয়। সেকেন্ড হ্যান্ড পণ্য কি, সেটা আইনে ডিফাইন করা আছে। সেকেন্ড হ্যান্ড পণ্য, অনেক অর্থনীতিতে সেকেন্ড হ্যান্ড পণ্যের মার্কেট আছে। সেকেন্ড হ্যান্ড পণ্যের মার্কেট আছে আমাদের দেশে ওরকম সেকেন্ড হ্যান্ড পণ্যের ওরকম ফর্মাল মার্কেট গড়ে ওঠেনি। দু একটা জায়গায় সেকেন্ড হ্যান্ড পণ্য বিক্রি হয়, তবে ঠিক ওরকম ফর্মাল মার্কেট এখনো হয়নি। সেকেন্ড হ্যান্ড পণ্যের গাড়ির মার্কেট আছে, ধরে মোবাইলের মার্কেট আছে, কাপড়ের মার্কেটও আছে, তবে এরকম ফর্মাল হয় না। তো যাই হোক আর কি, তো এখানে যে কথাটা বলা আছে সেটা হলো যে সেকেন্ড হ্যান্ড পণ্য যদি কেউ কিনে এনে বিক্রি করে সেকেন্ড হ্যান্ড মার্কেটে, তো সেকেন্ড হ্যান্ড পণ্য যার কাছ থেকে কিনছে তারা তো সাধারণত এই সাধারণ মানুষ, তারা অনিবন্ধিত ব্যক্তি। ধরেন আপনার বাড়ি থেকে একটা গাড়ি কিনে নিয়ে গেছে, তো আপনি তো নিবন্ধিত ব্যক্তি না, আপনি একটা গাড়ি কিনে 5 বছর চালিয়েছেন, এখন বিক্রি করে দিলেন। আপনি একটা ফ্রিজ কিনেছিলেন, 3 বছর পরে ফ্রিজটা বিক্রি করে দিতেছেন, তো আপনি তো নিবন্ধিত ব্যক্তি না, আপনি তো ওকে ভ্যাট চালান দিবেন না। এই হলো সেকেন্ড হ্যান্ড পণ্য কেনা। এবং সেকেন্ড হ্যান্ড পণ্য যিনি কিনেন, তিনি আবার নিজে আবার বিক্রি করেন। তো এই যেখানে ভালো ফর্মাল সেকেন্ড হ্যান্ড পণ্যের মার্কেট আছে, সেখানে ভ্যাটের প্রশ্ন আসে। তো আমাদের এখানেও এই আইনে বিধান রাখা হয়েছে। তো বিধানটা কি, আমি এখন সেটা বলি। আমরা এখন সমন্বয় নিয়ে আলোচনা করছি। এখানে বলা আছে যে সেকেন্ড হ্যান্ড পণ্য যিনি কিনবেন, কোনো অনিবন্ধিত ব্যক্তির কাছ থেকে কিনবেন, তিনি তো ভ্যাট চালান দিবেন না। ধরেন আপনার কাছ থেকে একজন সেকেন্ড হ্যান্ড পণ্যের ক্রেতা এবং বিক্রেতা, তিনি আপনার কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনলেন। এই গাড়িটা তিনি 15 লক্ষ টাকা দিয়ে কিনলেন, আপনি ভ্যাট চালান দেননি। এখন তিনি এই গাড়িটা নিয়ে যে এই গাড়িটা আবার সেকেন্ড হ্যান্ড পণ্য কিছু কাজকর্ম করে এই গাড়িটা তিনি ধরেন 25 লক্ষ টাকায় তিনি বিক্রি করবেন। তো ধরে নেওয়া হয় যে গাড়ি বিক্রি করার সময় তিনি ভ্যাট পরিশোধ করবেন এবং রেয়াতের অন্যান্য কন্ডিশনস তিনি মিট করবেন। তো এই সেকেন্ড হ্যান্ড পণ্য তিনি বিক্রি করার সময় ভ্যাট পরিশোধ করবেন। তো তিনি যখন ক্রয় করেছেন তখন তো ভ্যাট চালানো পাননি, তিনি ভ্যাটও পরিশোধ করেননি। তো এই কারণে তিনি যে ক্রয় করেছেন যে 15 লক্ষ টাকা, এই 15 লক্ষ টাকার যে কর ভগ্নাংশ বের করার নিয়ম কি, সেটা আমরা আগেও বলেছি। কর ভগ্নাংশ হলো
এই 15 লক্ষ টাকার ভিতরে ভ্যাটের পরিমাণ কত। 15 লক্ষ ডিভাইডেড বাই 115 ইন্টু 15 ইকুয়াল টু ভ্যাট। তো 15 লক্ষের ভিতরে ভ্যাটের পরিমাণ কত হবে আপনি এভাবে বের করে ফেলতে পারবেন। 15 লক্ষ ডিভাইডেড বাই 115 ইন্টু 15 ইকুয়াল টু ভ্যাট। এই যে পরিমাণ ভ্যাট হবে, এই পরিমাণ ভ্যাট এখন তিনি তার দাখিলপত্রে তিনি হ্রাসকারী সমন্বয় করে নেবেন। তো সেকেন্ড হ্যান্ড পণ্যের ক্ষেত্রে হ্রাসকারী সমন্বয় যেটা আমি আলোচনা করলাম, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। সামারি কথা হলো যে সেকেন্ড হ্যান্ড পণ্য একজন কিনবেন, কেনার সময় অনিবন্ধিত ব্যক্তি যখন বিক্রি করবেন তিনি ভ্যাট চালান দেন না। এই যে মূল্যের দিয়ে কিনে নিয়ে গেলেন, এই মূল্যের যে কর ভগ্নাংশ 15% হিসাব করে যে কর ভগ্নাংশ, সেই পরিমাণ কর ভগ্নাংশ ক্রেতা তিনি হ্রাসকারী সমন্বয় করে নেবেন। এরপরে তিনি এই সেকেন্ড হ্যান্ড পণ্যটা আবার একটু ভ্যালু এডিশন সহ অতিরিক্ত মূল্যে তিনি বিক্রি করবেন। তো এই সেকেন্ড হ্যান্ড পণ্যের মার্কেটও আমাদের দেশে তেমন একটা ফর্মাল মার্কেট এখনো হয় নাই। কিছু কিছু মার্কেট গড়ে উঠছে, তবে এতটা ফর্মাল হয় নাই যেখানে এত কিছু মেনটেন করা হয়। তো প্রিয় দর্শক, আমরা এই পর্বে আমরা 3টে বিধি আলোচনা করলাম। বিধি 31, 32, 33, এই 3টে বিধিতে আমরা 3টে সমন্বয় আলোচনা করলাম এবং আমরা প্র্যাকটিক্যালি কোন সমন্বয়ের মাঠ পর্যায়ে কতটুকু অ্যাপ্লিকেশন আছে সেটা আমরা আলোচনা করলাম। আমরা আশা করি যে এই সমন্বয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমরা অধ্যায় 5-এ মেনলি সমন্বয় আলোচনা করছি, এখানে মেনলি সমন্বয় নিয়েই বিধান বর্ণনা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আজকের এই সেশনের প্রায় শেষে চলে এসেছি। আপনারা দয়া করে আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে হলে বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভ্যাট সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রশ্ন, যে কোনো বিষয় যদি জানার থাকে আপনার, বা যদি আপনি কোনো ট্রেনিং নিতে চান বা ভ্যাটের কোনো সার্ভিস প্রয়োজন হয়, ভ্যাট সংক্রান্ত যে কোনো প্রয়োজনে আপনার দয়া করে ভ্যাট ফোরামের কল সেন্টারে ফোন করুন। ভ্যাট ফোরামের কল সেন্টারের নাম্বার হলো 09678208208, 09678208208। ভ্যাট ফোরাম ভ্যাট এরিয়াতে প্রচুর কাজ করে এবং প্রচুর ফ্রি সার্ভিস দেয়, আর প্রফেশনাল সার্ভিস নিলে তো সেটা আলাদা কথা। তো আপনারা দয়া করে ভ্যাট ফোরামে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।